প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে। নমস্কার, আমি তরুণ ঘোষ। মুস্তাফিজুর রহমান ইস্যুতে আরো উত্তাপ হচ্ছে। আইপিএল একটা বেসরকারি, আইপিএল কিন্তু সরকারি কোনো অনুষ্ঠান নয়, খেলাধুলা নয়। আইপিএল বিসিসিআই এর একটি বডি, সেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়। এখন এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তার যে নিয়ম কানুন, তা হচ্ছে যারা যারা খেলতে ইচ্ছুক সব দেশকে চিঠি পাঠানো হয়। যারা যারা খেলতে ইচ্ছুক বা পুরনো যারা ছিল, অ্যাপ্লিকেশন না করলেও তারা, পুরনো প্লেয়াররা, তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারে। মানে দর হাঁকানোর সময় সেই অকশন টেবিলে আসতে পারে। এটাই হচ্ছে দস্তুর। আর নতুন যে সমস্ত, যেমন ব্রাজিল আছে, আমেরিকা আছে, তাদেরকে চিঠি পাঠানো হয়। নতুন যারা সংযোজন হচ্ছে তাদের চিঠি পাঠানো হয়। বাংলাদেশকে কিন্তু চিঠি পাঠানো হয়নি। এখন বাংলাদেশের এত ভারত বিরোধিতা, তা সত্ত্বেও বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান তিনি অ্যাপ্লাই করেছিলেন। দোষটা কিন্তু ভারতবর্ষের, দোষটা কিন্তু বিসিসিআই। আমি কিন্তু বাংলাদেশের দোষ দেব না। বাংলাদেশের একটাই দোষ, সেটা হচ্ছে এত ভারত বিরোধিতার সত্ত্বেও তারা অ্যাপ্লাই করছে কেন। আমার বক্তব্য হচ্ছে সেইটা, দোষটা কিন্তু বিসিসিআই। আমি আপনাকে নেমন্তন্ন করলাম, আপনি আমার বাড়িতে এলেন, অথবা আমার বাড়িতে আপনি আসা যাওয়া করেন। এবার একদিন হঠাৎ আপনি ঢুকতে এলেন একটা কোনো অনুষ্ঠানে, আমার দারোয়ান আপনাকে আটকে দিল। ন্যাচারালি আপনি অপমানিত হবেন, ব্যাপারটা হয়ে গেছে তাই। কিন্তু অফিসিয়ালি ভারতবর্ষ কিন্তু, বিসিসিআই কিন্তু চিঠি পাঠায়নি আইপিএল এর জন্য এই মুস্তাফিজুর রহমানকে। তো মুস্তাফিজুর রহমান একটা খেলোয়াড়, তার 9,20,00,000 টাকা, তার গচ্ছা গুণগান কেন। যদিও শোনা যাচ্ছে শাহরুখ খানের কোম্পানি KKR, তারা কিন্তু 9,20,00,000 টাকা তাকে দিয়ে দেবে। তার যাতে কোনো খেদ না থাকে, তার যে লসটা হয়েছে বিসিসিআই এর জন্য, তার এটা নেওয়ার জন্য, তার জন্য তাকে ওই টাকাটা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। মানে দিয়ে দেওয়া হবে তার টাকাটা, 9,20,00,000 টাকা। সেটা সমস্যা নয়, 9,20,00,000 টাকা শাহরুখ খানের কাছে কোনো টাকাই নয়। কিন্তু এটা নিয়ে বাংলাদেশ যা রাজনীতি শুরু করেছে, ভাই আমায় তো গালে হাত পড়ে গিয়েছে। বাংলাদেশে নাকি আইপিএল এর সম্প্রচার বন্ধ। খাইছে, করুন কি, আমার মতো টাকা লস হয়ে যায়, প্রচুর লস হইব। বাংলাদেশে যদি মুমিনরা যদি না দেখে, আবার ভারত বিরোধিতা করে, তাহলে আইপিএল দেখবে কেন? ঠিক করেছে মোহাম্মদ ইউনূস সরকার, ভারত বিরোধিতা করছে অথচ আইপিএল দেখবো। ও হবে না, আইপিএল দেখা হবে না, জয় আমাদের কথা আর চলবে না। এখন মোহাম্মদ ইউনূস সরকার, তারা সরকারিভাবে ঘোষণা করেছে, এবং রিজওয়ানা ম্যাডাম বলেছেন আর বসে দেখার সময় নয়। কি করবেন? ভারত আক্রমণ করবেন, আরো ভারত বিরোধিতা করবেন, আবার একটা হিন্দু মহিলাকে আবার ধর্ষণ করে, তাকে অত্যাচার করে, তাকে হাসপাতালে পাঠাবেন। আর কত করবেন? এবার এই যে জিনিসগুলো শুরু করছেন না, এর উপযুক্ত ফল আপনারা, রিজওয়ানা ম্যাডাম, আপনারা পাবেন। আপনি একজন মহিলা হয়ে আপনি এটার প্রতিবাদ করলেন না। আপনি মুস্তাফিজুর রহমানের ব্যাপারে আপনি বললেন, এবার আর সহ্য করা যাবে না, আর দেরি করা যাবে না। কি লম্বা চওড়া বাত আপনারা মারেন না। আবার সরকারিভাবে একটা নোটিফিকেশন জারি হয়েছে, সেই নোটিফিকেশনটা আমার হাতে এসছে, সেখানে লেখা হচ্ছে, এই হচ্ছে নোটিফিকেশন, আপনাদের বাংলাদেশ সরকারের নোটিফিকেশন। আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। লিখেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, টিভি 2 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 28শে মার্চ 2026 থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ব্র্যাকেটে আইপিএল খেলার বাংলাদেশ তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। আরে বাপরে, খুব সাংঘাতিক। ভারতীয় ক্রিকেট বোর্ডের এড়ানো
সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে বঞ্চিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সকল খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা করা দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সই করেছেন মোহাম্মদ ফিরোজ খান, সহকারী সচিব। তার ফোন নাম্বার দিয়ে, ইমেল আইডি দিয়ে তাকে আবার সব কপি দেওয়া হয়েছে, কোথায় কোথায় কপি গিয়েছে তার কপি দেওয়া হয়েছে। এখন তাহলে বক্তব্য হচ্ছে, তাহলে পরে এ তো ভারতবর্ষের তো প্রচুর লস হয়ে গেল মশাই। ডক্টর ইউনূস, আপনি তো আমাদের ধনের প্রাণে মেরে দিলেন। আপনারা এত লোক যদি না দেখেন তাহলে বিসিসিআই এর কত নষ্ট হবে টাকা, বলুন তো। আমাদের তো পুরো গালে হাত পড়ে গেলে এবার আমরা ভাববো যে আমরা করবোটা কি। এই যে আপনারা খুব মুশকিলে পড়ে গেলাম। আমাদের পেট চলবে কি করে? কিন্তু মশাই, একটু খবর টবর নিন, পণ্য সম্পর্কে একটু খবর টবর নিন। আমি তো কথা দিয়েছি আমি করব না, আমি ওই ভিডিও করবই না, কিন্তু আপনারা একটু খবর টবর নিন আপনাদের খাদ্য পণ্যের ব্যাপারে ভারতবর্ষ কি সিদ্ধান্ত নিচ্ছে। একটু খবর টবর নিলে দেখবেন আত্মার আম খাঁচা হয়ে গেছে, যে আগামী কদিন, 1 মাস বাদে কি 15 দিন বাদে আপনারা চাল, ডাল, তেল, নুন সব যদি বন্ধ হয়ে যায়, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব যদি বন্ধ হয়ে যায়, তারা সমস্ত বন্ধ করে দেয়, তাহলে আপনারা কোথা থেকে কি আনবেন? কোথা থেকে আনবেন? পাকিস্তান থেকে আনবেন, চীন থেকে আনবেন, শ্রীলঙ্কা থেকে আনবেন। আনুন। 80 টাকায় যে খরচায় হয়ে যেত সেটা আপনারা 1080 টাকা দেবেন। ভারতের কি আছে? ভারতের কিছু যাবে আসবে না। আপনারা বয়কট করতেই পারেন, বয়কট করুন। আরে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আইপিএল না দেখে তাহলে আইপিএল এর কিছু যায় আসে না। আপনারা জেনে রাখবেন, বিসিসিআই হলো সব থেকে ধনী ক্রিকেট সংস্থা। পৃথিবীতে যত ক্রিকেট সংস্থা আছে, আর মানে বিসিসিআই এর অনুমতি অঙ্গুলি হেলন ছাড়া কিছু করতে পারে না, কিচ্ছু না। সব বিসিসিআই যা বলবে তাই হবে। আর বিসিসিআই এর প্রেসিডেন্ট কে জানেন? বিসিসিআই এর প্রেসিডেন্ট হলো অমিত শাহর ছেলে জয় শাহ। এও আপনাদের পক্ষে একটা দুর্ভাগ্যের খবর। যাও, আপনাদের দোষ নেই, দোষ হচ্ছে বিসিসিআই। তারা এটা আগে থেকে বারণ করে দিতে পারত। কিন্তু মুস্তাফিজও তার ব্যক্তিগত ক্ষতি হবে না। আমি যা খবর পেয়েছি, শাহরুখ খানকে টেলিফোন করেছিলাম। আমি শুনেছি 9 কোটি 20 লক্ষ টাকা মুস্তাফিজুর রহমানকে দিয়ে দেওয়া হবে। ফলে তার আর্থিক ক্ষতিটা হলো না, কিন্তু যে ক্ষতি হলো সেটা আরো এক ধাপ। হিন্দু বিদ্বেষ, হিন্দু ধর্ষণ, হিন্দু খুন। আর আপনারা ভাবছেন আমরা আপনাদের খাইয়ে দাইয়ে চর্বি ঝরানো, চর্বি ওটা একেবারে এ করা পেট আমরা তৈরি করে দেবো। সেগুড়ে আপাতত বালি। একটু খোঁজখবর নিন, খোঁজখবর নিলে অ্যান্টেনা খাড়া হয়ে যাবে। তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। ভারতবর্ষের গালে হাত দিতে গিয়ে নিজেদের গালে হাত পড়ে যাবে। বুঝতে পেরেছেন? নিয়ন্ত্রিত নির্বাচনের প্রাথমিক পর্বে দেখা যাচ্ছে তুগলকি কারবার। সবার জন্য সমান সুযোগ তো দূরের কথা, রিটার্নিং কর্মকর্তার সামনে ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে প্রার্থীকে। কিংস পার্টির নেতারা দিচ্ছেন হুঙ্কার, জামাত প্রার্থীর সমর্থকেরা হুমকি দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তাকে। আবার বিএনপির 7 খুন মাফের অভিযোগও পাওয়া যাচ্ছে। ভোটের আগেই বিজয়ী নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তারেক রহমান। ব্যবসায়ী নেতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবাই ছুটছেন তার সান্নিধ্য পেতে। মূলধারার সংবাদ মাধ্যমগুলো খোলাখুলি ভাবে বিএনপির পক্ষে প্রচারেও নেমেছে। এমন অবস্থায় ভোটের মাঠ সমতল রাখার দায়িত্ব যাদের, সেই নির্বাচন কমিশন আছে দিবানিদ্রায়। অভিযোগ উঠলেই শোনা যাচ্ছে গদ বাঁধা সাফাই, আছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। প্রমাণপত্র জমা এবং বাছাই পর্বে যেসব নজির তৈরি হয়েছে তাতে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সামনের দিনগুলো আরো কি নজির গড়ে, ভোট রেখে সেদিকেই নজর পুরো দেশের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। বলা হয়েছিল এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসের সেরা এবং উৎসব মুখর নির্বাচন। তবে ভোটের মাত্র 5 সপ্তাহ আগেও তার লেশ মাত্র ছাপ নেই সারা দেশে। এর বদলে মনোনয়নপত্র জমা এবং বাছাই নিয়ে ভেলকিবাজি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ জানাচ্ছেন বিস্ময়, কেউ করছেন কৌতুক। কাগজে কলমে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী পরিবেশ রক্ষার সব দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে গত কয়েকদিনের চিত্র বলছে সরকারের মিত্র দলগুলোর যা খুশি তাই আচরণের মুখে অসহায় নির্বাচনী কর্মকর্তারা। দলগুলোকে নিয়ন্ত্রণে রাখা তো দূরের কথা, তাদের দাপটে নাভিশ্বাস উঠেছে সবার। রিটার্নিং কর্মকর্তাদের সামনে সরকারের মিত্র দলের নেতাদের দাপট দেখানোর বেশ কিছু ঘটনা এসেছে সংবাদ মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কুড়িগ্রামের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে নাজেহাল করার ঘটনা। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় বাতিল করা হয় কুড়িগ্রাম 3 আসনে জামাত প্রার্থী মাহবুবুল আলম সালিহের মনোনয়নপত্র। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ 4 ডিসেম্বর এই ঘোষণা দেয়া মাত্র তেতে ওঠেন জামাত প্রার্থীর সমর্থকেরা। অন্নপূর্ণাকে কুড়িগ্রামে থাকতে না দেওয়ার হুমকি শুধু দেওয়া হয়নি, তাকে ভারতের দালাল এবং ইসকন সদস্য বলেও অভিযুক্ত করা হয়। ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় বিব্রত জেলা প্রশাসক পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। জেলা প্রশাসন জানায় দ্বৈত নাগরিকত্বের অভিযোগ যাচাই বাছাইয়ের সময় মাহবুবুল আলম সালিহের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য এরপর 4 জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। তবে এই সময়ের মধ্যে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের সুনির্দিষ্ট প্রমাণপত্র জমা দিতে পারেননি, আর তাই বাতিল করা হয় তার মনোনয়নপত্র। জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয়া মাত্র উচ্চস্বরে হইচই শুরু করেন জামাতের সমর্থকেরা। কদর্য এবং সাম্প্রদায়িক ভাষায় আক্রমণ করেন অন্নপূর্ণা দেবনাথকে। এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও জামাতের কয়েকশো কর্মী জড়ো হয়ে বিক্ষোভ করেন। প্রশাসনের পক্ষ থেকে আপিল করার সুযোগ থাকার বিষয়টি জানানো হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে জেলা প্রশাসকের চত্বরে দীর্ঘ সময় অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের অপসারণের দাবি সহ বিভিন্ন স্লোগান দেন। এ ধরনের ঘটনা নির্বাচনী আইনে শাস্তিযোগ্য হলেও বিস্ময়কর ভাবে মুখে কুলু পেটেছে নির্বাচন কমিশন। শুধু কুড়িগ্রামে নয়, আরো বেশ কয়েকটি জেলায় চরম বিশৃঙ্খলা হলেও ইসির ভূমিকা ঠুটো জগন্নাথের মতো। মানিকগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সামনেও ঘটে ন্যাক্কারজনক ঘটনা। জেলা প্রশাসকের সামনে বিএনপি সমর্থকেরা চড়াও হন এক স্বতন্ত্র প্রার্থীর উপর। তাকে অনেকটা গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। মানিকগঞ্জ 3 আসনের মনোনয়ন যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন। একই সময় বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে আপত্তি জানান আতা। তিনি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলা ও অনিয়ম সংক্রান্ত প্রমাণপত্র তুলে ধরার চেষ্টা করেন, তবে তাকে কথা বলার সুযোগই দেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। এরপর কক্ষ থেকে বের হওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী আতার উপর ঝাঁপিয়ে পড়েন বিএনপির প্রার্থীর সমর্থকেরা। অকথ্য ভাষায় গালিগালাজ এবং ধাক্কাধাক্কি শুরু হয়। পুরো সময় নীরব ভূমিকায় ছিল প্রশাসন। ভিডিওতে দেখা যায় একজন প্রার্থীর জন্য সর্বোচ্চ নিরাপদ হিসেবে বিবেচিত জায়গাতেই অনেকটা মবের শিকার হন আতা। এই ঘটনার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সংবাদ মাধ্যমে এসেছে খবর। তবে শীতল বাতাসে শীত নিদ্রায় থাকা ইসির কর্তাদের কাছে একদিন পরেও পৌঁছায়নি হেনস্থার বার্তা। মানিকগঞ্জ থেকে সড়কপথে ঢাকার দূরত্ব 60 কিলোমিটারের কম, তবে 24 ঘন্টাতেও এই পথ পাড়ি দিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে আতাকে হেনস্থার খবর পৌঁছেনি। এ বিষয়ে 5 জানুয়ারি সাংবাদিকেরা ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে প্রশ্ন করেছেন। জবাবে তিনি জানান তার কানে খবরটি আসেনি। এরকম কোনো অসঙ্গতি হয়ে থাকলে রিটার্নিং কর্মকর্তা দেখবেন। অনেক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, সমর্থকদের স্বাক্ষর নেওয়ার সময় তারা মারধরের শিকার হয়েছেন। তাদের নিরাপত্তাহীনতা দূর করতে কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাসও আসেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবেও ইসি সচিব দিয়েছেন গদ বাঁধা উত্তর, তার কানে এটা আসেনি। দর্শক, নজিরবিহীন বিভিন্ন দৃশ্যে নির্বাচনের মাঠ নিয়ে সমালোচনা কৌতুকের ঝড় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফেনী 3 আসনে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন গৃহীত হওয়ার আনন্দে পুলিশ সদস্যের হাত তালি দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ফেনী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক 4 জানুয়ারি মিন্টুর মনোনয়ন গৃহীত হওয়ার ঘোষণা দেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হাত তালিতে অংশ নেন পুলিশের এক সদস্য। নিজেকে সামনে রাখতে না পারার ঘটনা পরে অবশ্য বুঝতে পেরেছেন, তাই জিভে কামড় দিতেও দেখা যায় তাকে।
ভাইরাল 30 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলছেন আব্দুল্লাহ মিন্টুর দ্বৈত নাগরিকত্ব ছিল, তবে গত বছর 9 ডিসেম্বর তিনি দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। প্রমাণ হিসেবে নাগরিকত্ব বাতিলের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসে আবেদন করার তথ্য দিয়েছেন। এই কারণে তার মনোনয়নপত্র বৈধ। ঘোষণার সঙ্গে সঙ্গে রিটার্নিং কর্মকর্তার পেছনে দাঁড়ানো পুলিশ সদস্য করতালি দেন। দর্শক, এমন বহু ঘটনা এরই মধ্যে ইতিহাসের অংশ করে দিয়েছে অধ্যাপক ইউনূস সরকারের আমলে নির্বাচনকে। তার নিয়োগকর্তা হিসেবে পরিচিতরাও মাঠে দেখিয়ে যাচ্ছেন দাপট, এমনকি আঙ্গুল তুলে শাসাচ্ছেন প্রধান প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের। কুমিল্লায় 2রা জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় এনসিপির হাসনাত আব্দুল্লাহ আঙ্গুল তুলে শাসনের একটি ভিডিও নিয়েও চলছে ব্যাপক আলোচনা। হাসনাত তার কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুর আহসান মুন্সির হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সামনে বেঁধে যায় ব্যাপক গন্ডগোল। এক পর্যায়ে রক্তচক্ষু হাসনাতকে আঙ্গুল তুলে শাসাতেও দেখা যায়। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান এক পর্যায়ে নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ করতে বলেন। তবে যাচাই বাছাই শেষে দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে প্রশাসনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতের অভিযোগ তোলেন হাসনাত। বলেন, প্রশাসন মনে হচ্ছে বিএনপির দিকে ঝুঁকে গেছে। এদের দ্বিচারিতামূলক আচরণে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাসনাত যখন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা জানাচ্ছিলেন, ঠিক তখনই রংপুরে তার দলেরই আরেক নেতা আক্তার হোসেন জাতীয় পার্টিকে ঠেকানোর দাবি তুলেছেন। রংপুর 4 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় তিনি জাপা প্রার্থীর বিরুদ্ধে তোলপাড় শুরু করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় তুমুল হট্টগোল ও চিৎকার। রংপুর 4 আসনে আক্তারের পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মাহবুবুর রহমান। রিটার্নিং কর্মকর্তা মাহবুবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা মাত্র তোপে ফেটে পড়েন আক্তার ও তার সমর্থকেরা। চেয়ার থেকে দাঁড়িয়ে জাতীয় পার্টির প্রার্থীকে স্বৈরাচারের দোসর বলে চিৎকার শুরু করেন। আক্তারের দাবি, জাতীয় পার্টিকে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া যাবে না। ঢাকায় 4 ডিসেম্বর একই দাবি তুলে বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য সুযোগ করে দেওয়া। সব মিলিয়ে নির্বাচনের প্রাথমিক পর্বে যে যার মতো গায়ের জোরে মাঠের নিয়ম ঠিক করে দিচ্ছেন। অবশ্য এসবের কিছুই চোখে পড়ছে না নির্বাচন কমিশনের। তাদের কাছে নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি বেশ সন্তোষজনক। প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন 5 জানুয়ারি দাবি করেন, সবকিছু ঠিকঠাক চলছে। বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে উপহার দেওয়া সম্ভব। বর্তমান নির্বাচনের পরিবেশ মোটের উপর সন্তোষজনক। দর্শক, প্রধান নির্বাচন কমিশনার 12 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্বাচনের নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে তফসিল ঘোষণার পরদিনই ঢাকায় গুলিবিদ্ধ হন স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। এর দুদিনের মাথায় হাদির উপর হামলা বিচ্ছিন্ন এবং স্বাভাবিক দাবি করে তোপের মুখে পড়েছেন সিইসি। ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়। হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচনের এই ধরনের ঘটনা ঘটেই থাকে। এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার পর একটি জোড়াতালি ব্যাখ্যাও দেয় নির্বাচন কমিশন। তবে শেষ সময় পরিষ্কার হয়ে যায় ইসির অবস্থান। আবার মনোনয়নপত্র জমা এবং যাচাই বাছাইয়ের সময়কার তুগলকি কাণ্ডের পরেও সব স্বাভাবিক থাকার দাবি নতুন করে প্রশ্নবিদ্ধ করছে ইসিকে। তাদের ঠিক আছে মনে করিয়ে দিচ্ছে প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়ার সেই বিখ্যাত ছড়ার লাইনগুলো। মেঘে মেঘে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটা শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী